নাটক কম করো পিউ। অরিত্রিকার ভাবভঙ্গি পরিবর্তন হলো। সে এবার কিছুটা সিরিয়াস হলো। গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, আমরা কি অন্য কোনো জায়গায় সেটেলড হচ্ছি? হ্যাঁ, কোথায়? চৌধুরী নিবাসী। অরিত্রিকার কর্ণমূলে কথাটা প্রবেশ করতে হতবিহ্বল হয়ে গেল। মুখশ্রী অস্বাভাবিক কঠোর এবং মলিন হয়ে ওঠে। অবিশ্বাস্য চাহনিতে তাকালো অরিনের দিকে। দুকদম এগিয়ে গিয়ে মলিন মুখে বলে, তুমি আমার সাথে মজা করছো আপু? না, হঠাৎ ওই বাড়িতে কেন যাচ্ছি? বাবার সিদ্ধান্ত এটা। অরিত্রিকা নিজেকে স্বাভাবিক করে শান্ত কণ্ঠে বলে। আব্বু বলেছিল আমরা আর ওই বাড়িতে ফিরবো না। অরিন বিরক্তি প্রকাশ করে বলে, তোর ব্ল্যাকমেলের কারণে এসব ছেলে ভোলানো কথা বলেছিস। আপু আমি ওই বাড়িতে যাব না। অরিন কিছু বলতে যাবে এমন সময় সাথী বেগম রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলে, আবার যদি আগের মতো নাটক শুরু করছিস তাহলে কিন্তু তোকে রেখেই চলে যাব। অরিত্রিকা চলে যায়। তিরিক্ষ মেজাজে বলে, ঠিক আছে, আমার জিনিসপত্র রেখে যাও, আমি আমি এখানে একা একা থাকবো। অরিত্রিকার অবজার ন্যায় জেদ দেখে সাথী বেগম বেশ রেগে গেলেন। তিরিক্ষি মেজাজে বলল, দুগালে দুইটা থাপ্পড় মারলে সব জেদ পানি হয়ে যাবে বেয়াদব মেয়ে। একটু পরে গাড়ি আসবে আমাদের নিতে, ফ্রেশ হয়ে নাও দ্রুত। অরিত্রিকা বিরক্তির সঙ্গে মুখ গোমরা করে ধপধপিয়ে অন্য ঘরে চলে যায়। আবার সেই চৌধুরী নিবাসে যেতে হবে, আবার সেখানে থাকতে হবে, এমন ভাবনায় তার রাগে অভিমানে বুকটা কুঁচকে ওঠে। সারান ভাইয়ের বকুনি, তিরস্কার, সেই চিরচেনা কঠোর আচরণ সবকিছুই যেন নতুন করে দুঃসহ বাস্তবতা হয়ে সামনে দাঁড়িয়েছে। অপমানিত হতে হবে, সহ্য করতে হবে অবজ্ঞার তীর। এই জীবন থেকে মুক্তি নেই, এই আবদ্ধতা থেকে নিষ্কৃতি নেই। এ যেন চিরস্থায়ী শৃঙ্খল। এতদিন যেন শান্তির জীবন গড়ে তুলেছিল, আজ তার উপর যেন তালা পড়ে গেল। আর কোথাও নেই অবাধ স্বাধীনতা, নেই প্রশান্তির আশ্রয়। আছে শুধু এক ঘোরতর যন্ত্রণার জাতাকল, যেখানে তাকে পৃষ্ঠ হয়ে থাকতেই হবে। চৌধুরী নিবাসে আজকে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। সব বয়সী মানুষদের মাঝে আমেজের ভাব, ছোট বড় সকলের হাসি ঠাট্টা তামাশা। বাড়িটা যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। দীর্ঘ 2 বছর পর চৌধুরী বাড়ির ছোট ছেলে এবং স্ত্রী সন্তান নিয়ে পদার্পণ করেছেন। তাদের জন্য জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়েছে। বিভিন্ন পদের খাবারের গন্ধে মোমো করছে গোটা বাড়ি। দীর্ঘদিন পর লিভিং রুমে আরশাদ সাহেব এবং আজমল সাহেব জমিয়ে আড্ডা দিচ্ছেন। এতদিনে জমানো নানান কথার আসর যেন জমে উঠেছে। তানিয়া বেগম, সাথী বেগম এবং অরিত্রিকার ফুফু ইসমা বেগম ড্রয়িং রুমেই খাবার সাজাচ্ছেন। অরিন, ইসরা এবং সাদাত ইসরার রুমে আড্ডা দিচ্ছে। অরিত্রিকা মুখ গোমরা করে বাবা চাচার সামনের সোফায় বসে আছে লিভিং রুমে। সে আদুরি ভঙ্গিতে হাত বুলিয়ে দিচ্ছে কোলে শুয়ে থাকা লেভিকে। লেভিও মালকিনের আদরে যেন আরো আদুরে হয়ে উঠেছে। লেভি হলো অরিত্রিকার পোষা পার্সিয়ান বিড়ালের নাম। আম্মা, কোনো কারণে কি তোমার মন খারাপ? আসাদ সাহেবের কথা কর্ণকুহরে প্রবেশ করতে অরিত্রিকার ধ্যান ভাঙে। সে স্বাভাবিকভাবেই তাকায় সামনে, হালকা হেসে বলে। মন খারাপ না। আসাদ সাহেব হাসে, বলে, তুমি আসবে বলে তোমার রুমটা স্পেশাল করে ডেকোরেট করিয়েছি, পছন্দ হয়েছে? অরিত্রিকা উচ্ছ্বসিত হয়ে প্রতি উত্তর করে। অনেক পছন্দ হয়েছে বড় বাবা, ডেকোরেশনটা জাস্ট ওয়াও হয়েছে। আইডিয়াটা কার? সাদাতের। আমি জানতাম। বলেই হেসে দিল অরিত্রিকা। তানিয়া বেগমের মাঝে লিভিং রুমে হাজির হন। সকলকে উদ্দেশ্য করে বললেন খেতে যাওয়ার জন্য। আসাদ সাহেব এবং আজমল সাহেব আড্ডার সমাপ্তি ঘটিয়ে ওঠে। অরিত্রিকা লেভিকে সোফায় শুয়ে দিয়ে ক্যাট ফুড আনতে গেল। ঘড়ির কাঁটায় 12:20। সকলেই যে যার রুমে ঘুমে বিভোর। সারহান এখনো রাতে ফেরেনি। ছেলের জন্য লিভিং রুমে বসে অপেক্ষা করছেন তানিয়া বেগম। স্মার্ট টিভিতে নিউজ দেখছেন আজকে। প্রতিদিন তানিয়া বেগমের রাতের রুটিন সারহান আসা অবধি জেগে থাকা এবং নিজ হাতে খাবার বেড়ে খাওয়ানো। সারহানের প্রতিদিন আসতে গভীর রাত হয়। সকলেই তখন গভীর ঘুমে মগ্ন থাকে, কিন্তু তানিয়া বেগমের মায়ের মন। ছেলে সারাদিন রাজনৈতিক কাজে থাকে, কিন্তু বাড়ির কারো সাথে সময় কাটানোর সময় হয় না। তাই সারহান রাতের খাবার খেতে খেতে মায়ের সাথে 2-4টা কথা বলে নেয়। অরিত্রিকা ঘুমো ঘুমো চক্ষু ডোলে সিঁড়ি বেয়ে নিচে নেমেছে। মুখভয়ে ফুটে উঠেছে বিরক্তি ভাব। মাথা ব্যথায় জীবন আধমরা হয়ে যাচ্ছে। ওষুধ খেয়ে ঘুমিয়েছিল, কিন্তু তাও মাথা ব্যথা কমছে না। কফি বানিয়ে খেলে হয়তো মাথা ব্যথা থেকে নিস্তার পাবে সে। সিঁড়ি থেকে নেমে এলোমেলো পায় সোজা কিচেনের দিকে লাগলো।
অরিত্রিকা এখনো ঘুমাসনি? তানিয়া বেগমের কণ্ঠ কর্ণকুহরে প্রবেশ করে। সে ঘাড় বাঁকিয়ে পেছনে তাকায়। তানিয়া বেগমকে সোফায় বসে থাকতে দেখে এগিয়ে এলো। ধপ করে বসে পড়লো তানিয়া বেগমের পাশে। মাথা ব্যথায় চোখ মুখ কুঁচকে বলে। মাথা ব্যথা করছে বড় মা। তানিয়া বেগম বিচলিত হলেন। হাতের উল্টো পিঠ দ্বারা অরিত্রিকার কপাল ছুঁয়ে দেখেন, না, জ্বর তো আসেনি। তিনি হাত নামিয়ে বলে, মাথা ব্যথা করছে আগে বলিসনি কেন? ওষুধ খেয়েছিস? খেয়েছি কিন্তু কমছে না, তাই কফি বানাতে আসলাম। তুই এখানে বস, আমি বানিয়ে নিয়ে আসছি। আমিও যাচ্ছি তোমার সাথে। ঠিক আছে, চল। তানিয়া বেগম আর অরিত্রিকা কিচেনে গেল কফি বানানোর জন্য। সারহান ক্লান্ত ভঙ্গিতে সদর দরজা খুলে প্রবেশ করে। মুখাবয় অতিশয় শক্ত এবং গম্ভীর, ললার জুড়ে বিন্দু বিন্দু ঘামের আবির্ভাব। জবজবে ঘেমে যাওয়া ব্ল্যাক শার্ট, সুঠাম দেহি, প্রশস্ত শরীরে। শার্টের দুহাত কোণে অবধি গোটানো। পুরুষালী ইস্পাত দীর পেশিবহুল হাত দ্বারা বিরক্তির সহিত শার্টের উপরের বাটন খুলে ফেলে। চানিত পায়ে এগিয়ে আসতে আসতে তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করলো চারপাশ। কিচেন থেকে টুকটাক শব্দ ভেসে আসছে। সারহান বুঝলো তানিয়া বেগম হয়তো কিচেনেই আছে। সে এসে বসলো সোফায়। ক্লান্ত শরীর এলিয়ে দিল সোফায়, চোখ বন্ধ করে নীরব চিত্তে। কিছু সময় পর ক্ষীণ আওয়াজ ভেসে আসলো। কলুর উপর গরম কিছুর অনুভূতি হচ্ছে। সে চোখ বন্ধ করে কলুর উপর হাত রাখলো। নরম তুলতুলে অনুভব হচ্ছে। বোঝার চেষ্টা করলো কি। ম্যাও ম্যাও আওয়াজ কর্ণকুহরে প্রবেশ করলো সারহানে। তৎক্ষণাৎ চক্ষুদয় মেলে তাকা। পায়ের উপর বিড়াল বসে থাকতে দেখে কপাল কুঁচকে গেল। বিরক্তি সহিত সে দ্রুত উঠে দাঁড়ায়। ধারালো হয়ে উঠল দৃষ্টি। বিড়ালটা লাফিয়ে পড়লো মেঝেতে। বেশ ভাব নিয়ে ঘুরঘুর করতে থাকলো সারহানের আশেপাশে। সারহান বিরক্তিসূচক চাহনিতে তাকিয়ে আছে বিড়ালটার দিকে। তার বাড়িতে তো বিড়াল ছিল না, আসলো কিভাবে? এটা কার বিড়াল? ইস্টার নয় তো? হতে পারে। সারহান এসব বিড়াল ভীষণ অপছন্দনীয়। ইস্টাকে বলতে হবে এই বিড়াল যেন তার আশেপাশে না আসে। আমার বেবিটা উঠে গেছে, নিশ্চয়ই আমাকে কাছে না পেয়ে নিচে চলে এসছো। আমার কাছে এসো। সারহানের কর্ণকুহরে অপ্রত্যাশিত মেয়েলি কণ্ঠস্বর বোঝায়। সে কি নিয়ে তাকালো কিচেনের দিকে। অরিত্রিকা কফি হাতে এগিয়ে আসছে এদিকে। বেশ অবাক হলো, কিন্তু প্রকাশ করলো না। সরু চোখে তাকিয়ে থাকলো শুধু। অরিত্রিকা এসে দাঁড়ালো দূরত্ব বজায় রেখে। সে সারহানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বিব্রত বোধ করে। কি বলবে, কি করবে, কিছুই বুঝতে পারছে না। কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। হাতে থাকা কফির মগটা বাড়িয়ে দিয়ে মিনমিন করে বলে, কফি খাবেন? সারহানের ভ্রুযুগল বেঁকে যায়। গম্ভীর কণ্ঠে প্রতিউত্তর করে। নট ইন্টারেস্টেড। অরিত্রিকা মুখ বাঁকাল। দুকদম পিছিয়ে গিয়ে বসলো সোফায়। লেভি এক লাফে গিয়ে আরামপ্রিয় ভঙ্গিতে মালকিনের পাশ ঘেঁষে বসে। সারহান বুঝলো এই বিড়ালটা অরিত্রিকার। সারহান অগ্নিশিখার মতো ঝলসে ওঠা চোখে বিড়ালটি আর অরিত্রিকার দিকে তাকিয়ে বলে। তুই এখানে কি করছিস? অরিত্রিকা তীব্র বিরক্তিতে আক্রমণাত্মক সুরে পাল্টা উত্তর দিল। আমার বাড়িতে আমি আসবো, এর জন্য আপনাকে কৈফিয়ত দিতে হবে নাকি? আজব। অরিত্রিকা তারা কথা বলে চুমুক দিল গরম কফির কাপে। আহ, কতদিন পর বড় মায়ের হাতে টেস্টি খেলো। মন প্রাণ জুড়িয়ে গেল যেন। সারহান বসলো পায়ের উপর পা তুলে। বিদ্রুপাত্মক হেসে বলে। 2 বছর পর বাড়ির কথা মনে পড়লো? অরিত্রিকা কফি গিলে তাছরা স্বরে বলে। প্রতিদিন মনে পড়তো, কিন্তু আপনি এই বাড়িতে থাকেন তাই আসতে মন চাইতো না। তাহলে আজ আসলি কেন? আমার মর্জি তাই এসেছি। সারহান দাঁতে দাঁত চেপে ক্রোধ নিয়ন্ত্রণ চেষ্টা করে অরিত্রিকা চিল মুডে কফি খেতে লাগে। লেভি সোফা থেকে নেমে লেজ নাড়িয়ে সারহানের পায়ের কাছে ডেকে উঠল। সারহান ভরাট কণ্ঠে বলে, তোর বিড়ালকে আমার সামনে থেকে সরা, নয়তো তুই আর তোর ঢঙ্গি বিড়ালকে বাড়ির বাইরে রেখে আসবো। অরিত্রিকা এক চুমুকে পুরো কফি খেয়ে নিল। রোদে গজগজ করতে করতে সোফা থেকে উঠে এসে লেভিকে দুহাতে তুলে আগলে নিল। গমগমে কণ্ঠে বলল, একদম আমার বেবিকে ঢঙ্গি বিড়াল বলবেন না সারহান ভাই, এটা আমার বেবি। সারহান হতবিহব্বল হয়ে গেল। বিস্মিত কণ্ঠে বলে। তোর বেবি? অরিত্রিকা মৃদু হেসে লেভির গায়ে হাত বুলিয়ে বলে, হ্যাঁ, আমার বেবি। আমার বেবিকে একদম বিড়াল বলবেন না, ওর নাম লেভি, বুঝলেন? ও গড, কি সময় আসলো! একটা বিড়ালের মা নাকি একটা মেয়ে মানুষ? আমি লেভিকে নিজের বাচ্চার মতো ভালোবাসি। সারহান যেন অন্য দুনিয়া চলে গেছে। হতবুদ্ধির ন্যায় অদ্ভুত চোখে তাকিয়ে রয়েছে অরিত্রিকা আর বিড়ালটার দিকে।
সারহান অদ্ভুত চাহনি দেখে হাসে অরিত্রিকা। লেভিকে উদ্দেশ্য করে বলে, লেভি বেবি, মামুকে হাই বলো। সারহান খুক খুক করে কেসে ওঠে, দ্রুততার সহিত সোফা থেকে দাঁড়িয়ে যায়। এখানে থাকলে নিশ্চয়ই আজ তার মাথা পাগল হয়ে যাবে। সে দাঁতে দাঁত চেপে ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলে, আমি তোর বিড়ালের বাচ্চার মামা নই। আর একদিন যদি আজে বাজে বকেছিস তাহলে দুটোকে পাবনায় ভর্তি করে আসবো। অরিত্রিকা অবাক হয়ে শুধে, ওমা, আমি তো আমার বেবিকে আপনার সাথে পরিচয় করাচ্ছিলাম। সারহান গরম চোখে তাকালো, কিছু বলতে গিয়েও থেমে গেল। রাগান্বিত ভঙ্গিতে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। অরিত্রিকা খিলখিল করে হেসে দিল। বজ্জাত বেড়াকে প্রথম দিনেই শায়েস্তা করেছে সে। বিশ্বজয়ের হাসি দিয়ে লেভিকে নিয়ে ছুটল রুমে। রাতের তৃতীয় প্রহর, নিস্তব্ধতার এক গভীর রূপ মেলে ধরেছে আধারাচ্ছন্ন আকাশ। শীতল বাতাসের স্পর্শে প্রকৃতি যেন আরো গম্ভীর হয়ে উঠেছে। দূর অরণ্যের গহীন থেকে ভেসে আসছে নিশাচর পাখিদের অস্পষ্ট উদ্ভট সুর, যা রাত্রির নিস্তব্ধতাকে ভেদ করেও আরো নিবিড় করে তুলছে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের প্রথম রাত, শীতের বিদায় বেলায় আচমকা তার প্রবর্তন ঘটেছে শহরে। দীর্ঘদিনের উষ্ণতার আভ্যাসে অভ্যস্ত মানুষ শীতের এই হঠাৎ আগমনে পুনরায় জড়সড় হয়ে গেছে। বাতাসের এক ধরনের অদ্ভুত শূন্যতা, পথে প্রান্তরে নীরবতার ধাপড়, যেন রাতের রাজ্য এ সময় অদৃশ্য শাসকের উপস্থিতি। অন্ধকারের চাদরে মোড়ানো এই রাত্রিতে শীত যেন তার তীব্রতা বাড়িয়ে দিয়েছে মোহময় স্পর্শে। মৃদুমন্দ হাওয়া কাঁপিয়ে দিচ্ছে, জানলার শিক গুটিয়ে নিতে বাধ্য করছে আলস্য মোড়া ক্লান্ত মানুষকে। সারহানের ব্যালকনির দরজা আধ খোলা, সেদিক দিয়ে সাই সাই করে হাওয়া রুমে প্রবেশ করছে। জানলার পর্দাগুলো হাওয়ায় দোল খাচ্ছে, ল্যাম্পের হালকা আলোয় আলোকিত হচ্ছে রুমটি। সারহান বিছানায় আধশোয়া হয়ে বসে আছে, কপাল কুঁচকে চিন্তাগ্রস্ত মুখে হাত থাকা মুঠো ফোনটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। হোয়াটসঅ্যাপে আঙ্গুল গুলিয়ে আবিরকে মেসেজ দিচ্ছে। সে আজ ভীষণ চিন্তিত। গোপন সূত্রে খবর পেয়েছে তার দলের কেউ একজন তথ্য পাচার করছে নয়ন তালুকদারের কাছে, কিন্তু কে সেই বিশ্বাসঘাতক ব্যক্তি এখনো খবর পাওয়া যায়নি। সারহান জানে নতুন কোনো সমস্যায় পড়তে চলেছে সে। নিজেকে নিয়ে তার ভয় নেই, তবে পরিবার এবং দলের প্রতিটি সদস্যদের নিয়ে চিন্তিত সে। সপ্তাহখানেক আগে সারহান আজমল সাহেবের বাড়িতে গিয়েছিল স্বইচ্ছায়। সেখানে যাওয়ার উদ্দেশ্যই ছিল আজমল সাহেবকে চৌধুরী নিবাসে ফিরে আসার জন্য কনভিন্স করা। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং ভীষণ চতুরতার সহিত কাজটা সম্পন্ন করেছে সে। অরিত্রিকার জেদ একরোখা মনোভাব ভেঙে নিমিষেই ঘুরিয়ে দিয়েছে সারহান, কিন্তু বোকা অরিত্রিকা কিছুই জানতে পারল না। 2 বছর ধরে মেয়েটা তাকে ভীষণ জ্বালিয়েছে, আর তার কিছুটা মূল্য তো তাকে দিতেই হবে। সারহান চাইলেই সবকিছু মাফ করে দিতে পারে না। এই দীর্ঘ সময় সে নীরবে সব সহ্য করেছে, কিন্তু এবার পরিস্থিতি বদলেছে। গত 2 বছর ধরে সে দূর থেকে পাহারা দিয়েছে চাচা চাচি অরিন আর অরিত্রিকাকে। কারো অগোচরে তাদের নিরাপত্তার জন্য ছায়ের মতো মানুষ নিয়োজিত রেখেছিল। কেউ জানেনি, কেউ টেরও পায়নি, অথচ প্রতিটি পদক্ষেপ তার নজরে ছিল। তখন সে ছিল একমাত্র ছাত্রনেতা ক্ষমতার দৌড়ে সদ্য প্রবেশ করা এক তরুণ, কিন্তু এখন সে একজন সংসদ সদস্য। দায়িত্ব এবং ক্ষমতা দুটোই বেড়েছে বহুগুণ। পরিবারের নিরাপত্তা তার কাছে সবকিছুর উপরে, আর সেই কারণেই আজমল সাহেবকে ফিরিয়ে আনা ছিল অপরিহার্য। সে জানে অরিত্রিকা এতে চরম বিরক্ত হবে, হয়তো ক্ষুব্ধ, কিন্তু তাতে তার কিচ্ছু আসে যায় না, কারণ সে জানে কিছু সিদ্ধান্ত আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে নিতে হয়। অরিত্রিকা তার চাচাতো বোন হলেও সারহান বেশ বিরক্ত মেয়েটার প্রতি। উদ্ভুত কর্মকাণ্ড, বাচাল চঞ্চলতা, জেদি উড়নচণ্ডী ধাঁচের মেয়ে। ছোটবেলায় অরিত্রিকা শান্ত থাকলেও বড় হয়ে অশান্ত হয়ে গেছে। সারহান এসব ভেবেই দীর্ঘশ্বাস ফেল। পুনরায় দৃষ্টি নিবদ্ধ করে ফোনে। মেসেজিং করা বাদ দিয়ে সরাসরি কল করে আবিরকে, সাথে সাথেই আবির কল রিসিভ করে। ব্রো বল। সারহান গম্ভীর কণ্ঠে বলে, মেহমুদ রইসের কি অবস্থা এখন? মোটামুটি ভালো, তো যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। আমাদের আরো কয়েকজন লোক হসপিটালে সেট করে দে। খবর পেয়েছি মেহমুদ রইসকে হন্য হয়ে খুঁজছে নয়ন তালুকদার। কাজ হয়ে যাবে। হৈমির কি খবর? মনের কাছে বাচ্চাটা ভালো আছে তো? হৈমি ভালো আছে, মন বাচ্চাটা ভালো করে খেয়াল রাখছে। আগামীকাল সকালের 2টা মিটিং ক্যান্সেল কর। কেন? একটু বিজি থাকবো তাই।
ঠিক আছে। সারান হঠাৎ চুপ হয়ে যায়। এক ধ্যানে উদাসীন ভঙ্গিতে তাকিয়ে থাকে ব্যালকনির দিকে। আবির কথা বলছে, কিন্তু সারহানের কোনো প্রতিক্রিয়া নেই। আওয়াজ শুনলেও উত্তর দিচ্ছে না। কেমন যেন আনমনা ভাব তার মাঝে। আবির কোনো উত্তর না পেয়ে বলল, শারহান, আমার কথা শুনতে পাচ্ছিস? সারহান গম্ভীর কণ্ঠে বলে, হ্যাঁ। কি হয়েছে তোর? কোনো কিছু নিয়ে কি আপসেট? হুম। তাহলে অন্য মানুষকে বলছিস কেন? এমনি। কি হয়েছে বল। সারান উষ্ঠ করে মলিন হাসি ফুটে ওঠে। ভারী কণ্ঠে উত্তর দেয়, আজ চাচারা এসেছে। আবির অপ্রত্যাশিত খবরে ভীষণ খুশি হয়। উৎফুল্লতার সহিত বলে ওঠে, বলিস কে? তাহলে তো আজ তোর খুশির দিন। হ্যাঁ রে, আজ আমার খুশির দিন। আমি আজ ভীষণ খুশি, কিন্তু সেই খুশি প্রকাশ করতে ভয় হয়। জানিস, যেদিন চাচারা এই বাড়ি ছেড়েছিল সেদিন আমি কেমন থমকে গিয়েছিলাম। চোখের সামনে দুই ভাইয়ের বিচ্ছেদ দেখে জ্বলে উঠেছিল ভেতরটা। সুন্দর হাসি খুশিময় বাড়িতে ফাটল ধরেছিল আমার জন্য। তবুও আমি ছিলাম নির্বিকার এবং নিশ্চুপ। সাহসী মানুষটা আকস্মিক ঘটনায় চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। আমার সাহস হয়নি চাচা চাচির সামনে দাঁড়ানোর। সারহানের কণ্ঠ আজ কেমন যেন অশান্ত। প্রতিটি শব্দেই মিশে আছে বিষাদের সুর। বুকের ভেতরে অগোচরে লালিত হাহাকার, কষ্ট, বিষাদ যেন আজ উগরে বাহিরে আসতে চাইছে। একজন কঠিন মনের মানুষ তীব্র কষ্টের কাহিনী শোনাচ্ছে। যে মানুষটা নিজের মনের কথা সকলের অগোচরে রাখে, আজ সে যেন মরিয়া হয়ে উঠেছে সেই তিক্ত অতীতের সম্মুখীন হতে। শারহান, শান্ত হ। চাচার মৃত্যু সম পরিস্থিতির জন্য আজও অনুশোচনা হয়। প্রতিটি ক্ষণে ক্ষণে নিজেকে অপরাধী ভাবি। আমি সেদিন দেখেছিলাম বাবাকে হারানোর ভয়ে মূর্ছে যাওয়া অরিন এবং অরিত্রিকাকে। চাচিকে দেখেছিলাম নিজের স্বামীকে হারানোর ভয়ে কষ্টে কান্না করতে। সেই দৃশ্য এখনো চক্ষুপটে ভাসে। অরিত্রিকা আমাকে ভীষণ ভয় পেত, কিন্তু সেদিনের পর থেকে মেয়েটা একদম পাল্টে গিয়েছিল। সাহস নিয়ে এসেছিল আমার কাছে। ক্রোধ ক্ষোভ নিয়ে বলেছিল রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আমি আমার সিদ্ধান্তে ছিলাম অটল। উত্তর দিয়েছিলাম রাজনীতি ছাড়ব না। ব্যাস, একটা সিদ্ধান্তের জন্য সবকিছু এলোমেলো হয়ে গেল। শারহান, যা হওয়ার হয়ে গেছে। নিজেকে অপরাধী ভাবা বাদ দে। তোর উচিত পুনরায় যেন এমন কিছু না হয় সেদিকে খেয়াল রাখা। হয়তো এসব স্মৃতি সহজে ভোলার নয়। আবির একটু মৌন রইল। সারহানের কথার প্রতি উত্তরে কিছু বলল না, উল্টো জিজ্ঞেস করে, চাচা চাচিরা সবাই কেমন আছেন? সারহান শরীরের কমফোর্টার জড়িয়ে নেয়। শান্ত কণ্ঠে উত্তর দিল, সবাই ভালো আছে। অরিত্রিকের সাথে দেখা হয়েছে? হুম। দুজনে ঝগড়া হয়েছে? আবিরের কণ্ঠ কেমন যেন কৌতুকপূর্ণ শোনালো। সারহানের ভাবমূর্তি পরিবর্তন হলো। বিরক্তির আভা স্পষ্ট ফুটে উঠল ললাটে। ভরাট কণ্ঠে বলল, আমাকে কি তোর মেয়েদের মতো ঝগড়ুটে মনে হয়? আবির একটু কেসে উঠল। দাঁত কেলিয়ে হেসে আমতা আমতা করে বলল, আমি কখন বললাম তুই ঝগড়ুটে? দুজনে যখন দেখা হয় তখন তো টুকটাক লেগে যায়, তাই বললাম। আচ্ছা, বাদ দে। বেয়াদব মেয়ে আজকে আমাকে কি বলেছে জানিস? কি বলেছে? আমাকে লেভির মামা বলেছে। আবির বুঝল না কাহিনী। কৌতূহলী ভাব নিয়ে প্রশ্ন করল। এই লেভিকে? সারহান চোয়াল শক্ত করে বলল, লেভি অরিত্রিকার বিড়ালের নাম। ও আচ্ছা। আবির মাথা নাড়িয়ে বলল, কিছু খেয়াল করতেই কথা গলায় আটকে গেল। চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেল। এসব কি শুনছে সে? অরিত্রিকা সারহানকে একটা বিড়ালের মামা বানিয়ে দিয়েছে ভেবে পেট ফেটে হাসি বেরিয়ে আসতে চাইল। পেটে হাত গুজে হোহা করে হেসে বলল, বলিস কি রে, শেষ পর্যন্ত তুই একটা বিড়ালের মামা হয়ে গেলি? সারহানের মেজাজ বিগড়ে গেল। ধমকে বলল, একদম হাসবি না আবির। আবির কোনো মতে নিজের হাসি থামিয়ে বলে, আচ্ছা আচ্ছা, এমপি শারহান ইদায়া চৌধুরী বিড়ালের মামা হয়ে কেমন বোধ করছেন? তোকে সামনে পেলে পশ্চাৎ দেশে লাথি মারতাম বেয়াদব। সারহানের রাগে গজগজ করতে করতে হঠাৎ কল কেটে দেয়। বিরক্তি আর উত্তেজনায় হাতের ফোনটা ছুঁড়ে ফেলে বিছানায়। কপালের শিরাগুলো স্পষ্ট হয়ে উঠেছে। শ্বাস ভারী হয়ে আছে। আবিরও ঠিক অরিত্রিকার মতোই। একই রকম বাচাল, একই রকম জেদি, একই রকম তর্কপ্রিয়। ওদের দুজনের স্বভাব যেন অবিকল। একটা জায়গায় একসঙ্গে রাখলে কেউ বুঝতেই পারবে না যে ওরা ভাই বোন নয়। সারহানের মেজাজ আরো গরম হয়ে ওঠে এই ভেবে। সে গভীর নিঃশ্বাস ফেলে হাত দিয়ে চুলে একবার আঙ্গুল চালিয়ে নেয়। কিছুতেই যেন আজ মেজাজ ঠিক রাখতে পারছে না। মনে হচ্ছে চারপাশে সবকিছুই তাকে আরো বেশি ক্ষিপ্ত করে তুলেছে।
অন্ধকারাচ্ছন্ন রাত পেরিয়ে ধরণীতে নেমেছে ভোরের আবহাওয়া। পাখিদের কাকলি ছড়িয়ে পড়েছে চারদিকে। স্নিগ্ধ শীতের প্রকৃতি যেন ধীরে ধীরে আলোর পরশে জেগে উঠেছে। তবে শীতের সকালে 6টা বাজলো, এখনো প্রকৃতির বুকে আধারের মায়া পুরোপুরি কাটেনি।